আগামী বিজয় দিবসের আগে শেষ হবে জুলাই গণহত্যার বিচার, আশাবাদ আইন উপদেষ্টার। গুরুত্ব পাচ্ছে সংস্কার এবং নির্বাচনও। সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। দীর্ঘদিন থাকতে পারে না অনির্বাচিত সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। 3 দিনেও সচিবালয়ে আগুনের রহস্য উন্মোচন না হওয়ার ব্যাখ্যা চান নেতারা। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে ম্যাজিক নেই পুলিশের কাছে, বললেন আইজিপি। ছিনতাই, খুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাহিনী। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। আগামী 16 ডিসেম্বরের আগে শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যার মাস্টার মাইন্ডের বিচার করা হবে। সেই আনন্দ নিয়েই বিজয় দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গণহত্যার নির্দেশদাতা ও বাস্তবায়নকারীরা বিচারের আওতায় আসবে। সারা দেশের অভিযোগ নিয়ে কাজ করবেন না তারা। গুম গণহত্যার বিচার নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে তারা এই কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিচার নিয়ে গড়িমসি করার অভিযোগ করেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 4 ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো হয়েছে, বিডিআর ও হেফাজতের হত্যাকাণ্ডের পাশাপাশি গুম খুনের ঘটনা ঘটেছে শেখ হাসিনা সরকারের 15 বছরে। গুম খুন থেকে গণহত্যার বিচারের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে ভুক্তভোগীরা এর নির্মমতার কথা তুলে ধরেন। দফায় দফায় পিটানো হয়েছে, হাত পা বেঁধে। আমার পায়ের নিচে মিনিমাম 200 থেকে 300 লাঠির পিটান আছে শুধুমাত্র পায়ের নিচে। ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 2 জন সদস্য, তারা কুষ্টিয়া থেকে ঢাকা আসতেছিল সাভারে, তাদেরকে হানিফ পরিবহন থেকে নামিয়ে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস প্রথম বাংলাদেশে এই ঘুমের যাত্রাটা শুরু হলো। গত সময়ের এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল 4000-এরও বেশি 24 পর্যন্ত 2009 থেকে। আর গুম যেই কমিশন গঠন করা হয়েছে তাদের আবেদনের সংখ্যা এখন পর্যন্ত 1600-র বেশি হয়েছে, এবং সংখ্যাটা আসলে নির্দিষ্ট না, তারও অনেক বেশি। সংলাপে গণহত্যার বিচার দ্রুত করার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রশ্ন তোলেন, দায়ী অনেকে কিভাবে পালিয়ে গেল। সবার আগে এই গুম খুন গণহত্যার বিচার করতে হবে। সেই বিচারে তাদের যথেষ্ট শিথিলতা এবং দুর্বলতা আছে। 141 ডেজ অতিবাহিত হলো। এই 141 দিনে কি একটি বিচারও করা সম্ভব ছিল না? এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। মানুষের মুন্ডটা মানে ফুলের কুড়ি না, টান দিলেন এটাকে আপনি ছিঁড়ে ফেললেন। আমাদের এখানে একেবারে মশা মাছির মতন যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কোনো সভ্য গণতান্ত্রিক সমাজ কোনোভাবে এটাকে অ্যালাউ করতে পারে না। গণহত্যার বিচারে সারা দেশের অভিযোগ আমলে নেবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দেশব্যাপী সকল কিছুর বিচার আমরা করতে চাই, এই ট্রাইব্যুনালের পক্ষে সেই বিচার সম্ভব নয়। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। আমরা অগণিত সাক্ষী পেয়েছি, অসংখ্য সাক্ষী পেয়েছি, স্বচ্ছ কাচের মতো সাক্ষ্য পেয়েছি। আমাদের মধ্যে কোনো লোভ নাই, আমাদের কেউ কিনতে পারবে না। আমাদের কোনো ভাই, কোনো আত্মীয়, কোনো মামা, কোনো চাচা, কোনো বন্ধু, কোনো প্রতিবেশী কেউ এসেই এই বিচার প্রক্রিয়া থেকে সরাতে পারবে না। গণহত্যার বিচারে কোনো গড়িমসি করছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নানা প্রতিবন্ধকতা থাকলেও আগামী ডিসেম্বরের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে বলে আমরা বিচার করতে বদ্ধপরিকর। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি। সবকিছু বিচারক,
প্রসিকিউশন ইনভেস্টিগেশন সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। গণহত্যার বিচার শেষ করতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন আইন উপদেষ্টা। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের জন্য নির্বাচন থামিয়ে রাখার কোনো বৈধতা নেই অন্তর্বর্তীকালীন সরকারের। এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের নামে অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ চালাতে পারে না। আর দলের অন্যান্য নেতারা বলেন, অনির্বাচিত সরকার বলেই দেশে এত সমস্যা হচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিন পর থেকেই নির্বাচনের রোডম্যাপের দাবি করে আসছে বিএনপি। তবে সংস্কারই আগে শেষ করতে চায় সরকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে জাগপার আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই সরকারের। ভোটারের বয়স 17 বছর করতে প্রধান উপদেষ্টার পরামর্শেরও সমালোচনা করেন তিনি। প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুও দ্রুত নির্বাচনের দাবি জানান। ইলেকশন দিয়ে পার্লামেন্টে আসুক, ওই রিপোর্ট আলোচনা হবে, পার্লামেন্ট ডিসাইড করবে রিফর্ম কি হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে করবে। এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই। প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, সরকারকে তাদের সহযোগীরাই ব্যর্থ করার চেষ্টা করছে। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি জালে যেন আপনি না পড়েন। সকল ষড়যন্ত্রের যদি বিরুদ্ধে জনগণকে ঐক্য রাখতে চান, অনতিবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করুন। 3 দিন পার হওয়ার পরও সচিবালয়ে আগুনের ঘটনার কারণ উদ্ঘাটন না হওয়ায় সরকারের কাছে ব্যাখ্যা চান তিনি। নামগুলো প্রকাশ করুন, কারা জড়িত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। নিজেদের অনৈক্যের সুযোগে স্বৈরাচার যেন আবারও মাথাচাড়া দিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ অধিবেশনে তারা কথা বলেন। নেতারা বলেন, জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতা, তা ধরে রাখার দায়িত্ব সবার। খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল নেতাকর্মীদের ভিড়। অধিবেশনের উদ্বোধন করেন দলের উপদেষ্টা মাওলানা ইসহাক। বিগত 16 বছর যাবৎ যারা গুম, খুন, লুটপাট, মামলা হামলা আর নির্বাচনের সাথে জড়িত, তাদের বিচার করতে হবে। অধিবেশনে অংশ নেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বক্তারা বলেন, নিজেদের মধ্যে কোনো বিভাজন করা চলবে না, তাহলে এর সুযোগ নেবে ফ্যাসিস্টদের দোসররা। এমন একটি বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশে অর্থনীতির যাতে করে মানুষ পিষ্ট হবে না। শপথ নিতে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। এই বৈষম্য ওই যে কি জানি বলে পুলিশের একটা বিভাগ ছিল, তারা এই বই ছাপাতো আর মুসলমানদেরকে ধর্মীয় যারা একটু নেতারা বলেন, ক্ষমতার দম্ভ করা শেখ হাসিনা পালিয়ে গেছেন, এখন সবার চাওয়া বৈষম্যহীন নতুন বাংলাদেশ। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বলেন, প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা মতাদর্শ থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। শেষের দিকে মানুষকে মানুষ মনে করতেন না এবং বলতেন খুব দম্ভ ভরে শেখ হাসিনা পালিয়ে যায় না। দেখেছেন তিনি কি রকম লজ্জাজনকভাবে পালিয়ে গেছেন। ওই লড়াই শেষ, আমরা জিতেছি। এখন লড়াই হচ্ছে
ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ গড়বার লড়াই। অধিবেশনে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বলেন, ভারতে বসে চক্রান্ত করছে শেখ হাসিনা। যদি অনৈক্য হয় তাহলে ভারতীয় আগ্রাসনের শঙ্কাও রয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি, আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন, নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি, দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে মন্দিরেও যেন পাহারা দেওয়ার দরকার না হয়। হাসিনা চলে গেছে, সরকারের পতন চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না। বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থা থেকে নিয়ে যাওয়ার জন্য। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের খাদ্যে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না। আগামীতে জাতীয় সরকার গঠনের কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভোটের আনুপাতিক হারে নির্বাচনের কথাও বলেন কেউ কেউ। এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। সকালে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, জুলাই আগস্ট বিপ্লবের ৭২ ঘণ্টা আগে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইজিপি ও ডিএমপি কমিশনার। অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন ডিএমপি কমিশনার। তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো? ডিএমপি কমিশনার বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। সামাজিক অনুষ্ঠানে পুলিশ অফিসার পরিচয় দিতে লজ্জা লাগে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য একটি উপায়, এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে। সম্প্রতি চুরি, ছিনতাই বেড়ে যাওয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনী যথাসাধ্য চেষ্টা করছে, তবে সময় লাগবে। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনও মানুষ কিন্তু আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। সচিবালয়ের আগুনে ঘটনা তদন্ত চলছে, এখন বলার মতো তথ্য নেই বলে জানিয়েছেন আইজিপি। আমরা উই ক্যানট ফাইট ইট আউট, আমরা চেষ্টা করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনে কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই ক্ষতিগ্রস্ত হওয়ায় সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড সাময়িক সীমিত করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড পর্যালোচনা করবে এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করার জন্য প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টে নতুন আবেদন আহ্বান করবে। এর মধ্যে প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে দৈনিক অস্থায়ী প্রবেশ কার্ড ইস্যু করার কথা জানানো হয়। এর আগে গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একটি নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয় প্রবেশের বেসরকারি সব অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। সাধারণ অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে আপাতত ঢুকতে পারবেন না সাংবাদিকরাও। 5 মাস পরও গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঠিক বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্বজনরা। উপদেষ্টাদের কাছে বারবার ধর্ণা দেওয়ার পরও সাড়া না পাওয়ার অভিযোগ করেন তারা। সকালে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের কনফারেন্সে কথা বলেন শহীদদের স্বজনরা। আহতদের পুনর্বাসন আর চিকিৎসাকে প্রাধান্য দিয়ে এই আয়োজন বলে জানায় অ্যাসোসিয়েশন। এতে শহীদ পরিবারের সদস্যরা বলেন, অপরাধী চিহ্নিত করে দেওয়ার পরও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
সরকারিভাবে আহতদের ফিজিওথেরাপির দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন আন্দোলনে আহতরা। তাদের অভিযোগ, আহতদের সুচিকিৎসার দিকে নজর নেই সরকারের। আজকে সরকার সবাই নাহিদ আছে, আসিফ আছে, প্রয়োজনে এই যে সেই চিকিৎসার 29 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত আমি ডিসি অফিসে যাই 6 বার। আসামি লোকেটেড, আইডেন্টিফাই, প্লিজ অ্যারেস্ট দেম, নো রেসপন্স। যারা ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে যারা এই ধরনের হুমকি ধমকি দিচ্ছে আমাদেরকে, তারা তো অবশ্যই দেশের মধ্যেই বসে দিচ্ছে, আর যদি দেশের বাইরেও দিয়ে থাকে তাদেরকে আমরা এই আইনে কেন গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে পারি না? আমি তো আমার নাফিসদের বিচার চাই, সাথে আমার এই অবহেলিত সন্তানদের চিকিৎসার জন্য যেন সবাই সেই ব্যবস্থাটা করে, আমি এটাই বলতেছি। সিলেট সীমান্তে একদিনের ব্যবধানে আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সবুজ মিয়া গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে। বিজিবি জানিয়েছে, গতকাল সন্ধ্যায় সবুজ সহ কয়েকজনের সাথে ভারতীয় খাসিয়াদের কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে এরই জেরে তাকে গুলি করে হত্যা করেছে খাসিয়ারা। ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মারুফ মিয়া নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়। নৌযান শ্রমিকদের টানা কর্মবিরতিতে অচল সব ঘাট এবং নৌবন্দর। চাঁদপুরে জাহাজের 7 খুনের বিচার সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে কর্মসূচি। চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে মাদার ভেসেল থেকে খালাস না হওয়ায় আটকা পড়েছে বিপুল আমদানি পণ্য। স্থবিরতা নেমে এসেছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ, পটুয়াখালীর পায়রা সহ সব বন্দরেই। শ্রমিক নেতারা জানিয়েছেন, সারা দেশের প্রায় 45টি ঘাট অচল হয়ে পড়েছে। বিভিন্ন জাহাজে আটকা পড়েছে প্রায় 15 লাখ টন পণ্য। জাহাজের 7 খুনে জড়িতদের বিচার সহ দাবি আদায় না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা নৌপথে ডাকাতির বিচার চাই। নৌপথে আমরা কোনো স্বাধীনতা নাই, কোনো নাই, কোনো আপনার কোনো নিরাপত্তা নাই। শ্রমিক মারা গেলে রাষ্ট্রভাবে ন্যূনতম একটা অর্থ প্রদান করা, এটা আমাদের দাবি। আসামিদেরকে না ধরা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন পরিষ্কার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20 বিলিয়নের উপরে। 5 মাসে রেমিটেন্স এসেছে $3 বিলিয়ন। 10টি দুর্বল ব্যাংক এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। দুপুরে ইসলামী ব্যাংকের ঘাটাল শাখার উদ্বোধনের পর সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, ইসলামী ব্যাংক এখন শীর্ষে অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর মনিরুল মৌলা। প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মোহাম্মদ আব্দুস সামাদ। অনুষ্ঠানে ব্যাংকারদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। রিজার্ভের লেভেল যেটা হচ্ছে একেবারে যেটা IMF এর ডেফিনিশন অনুযায়ী সবচেয়ে কম লেভেলটাকে ধরা হয়, সেটা লেভেলটা এখন 20 থেকে 21-এর মধ্যে আছে এই মুহূর্তে। প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, তখনকার যে স্ট্যাটাস এখনকার কি সেই স্ট্যাটাস আছে না, সেটা নাই। তার মানে কি আবার সবাই কি পরিত্রাণ পেয়ে যাবে? তা হবে না, কিন্তু আমরা সব ডিপোজিটরকে অবশ্যই আমরা রক্ষা করব। দীর্ঘ 13 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা 3 আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরের রাজনৈতিক নেতাকর্মী পরিবারের সদস্যরা তাকে বরণ করে নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দায়ের করা সবগুলো মামলায় খালাস পেয়েছেন তিনি। কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে।